ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। আর নির্বাচনে প্রচারের জন্য প্রার্থীদের মানতে হবে কড়া আচরণবিধি। ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে অংশ নিতে পারবেন না। ডাকসু ও হল সংসদের প্রার্থীরা সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করতে পারবেন। সেখানে প্রার্থীদের সাদা কালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত যে কোনো স্থাপনায় পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। শ্রেণীকক্ষ, পাঠকক্ষ ও পরীক্ষার হলের মতো জায়গায় সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। গতকাল রাতে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে 276 মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে বাদ পড়েছে 20টি। বাদ পড়া প্রার্থীদের মধ্যে 6 জন নারী ও 14 জন পুরুষ প্রার্থী রয়েছে। আর বৈধ হয়েছে 256 জন। বিশ্ববিদ্যালয়ের সিনেট হল এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে এম রশিদুল ইসলাম। এরপর প্রার্থিতা প্রত্যাহারের পর আগামী 28 অগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনো ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করতে পারেনি। যে 276টি মনোনয়নপত্র আমরা পেয়েছিলাম, তার মধ্য থেকে আমরা 20টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, অর্থাৎ 256টি মনোনয়নপত্রকে আমরা বৈধ বলে আজকে এই মুহূর্তে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা 4টি পৃথক আবেদনের উপর আপিল বিভাগে শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। এর আগে গত 21 অগস্ট 4টি রিভিউ আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আজকের দিনকে শুনানির জন্য নির্ধারণ করে। ওই দিন আবেদনকারীদের পক্ষে বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির দিন ঘোষণা করেন। আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এদিকে হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতিকে দুপুর 1টা 30 মিনিটে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দেশের চাল উৎপাদনের অন্যতম বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত ট্রাক চাল রাজধানী সহ সারা দেশে সরবরাহ হয়ে থাকে। মোকামে যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগে বিলার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তাটি মেরামতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়া খাজানগরের রাস্তা যেন মরণফাত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অতি বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদের। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাও। এছাড়া প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের গাড়ি আসে, আমরা খুব বিপদে পড়ি, অ্যাক্সেল ভেঙে যায়, চলাচল খুবই কষ্ট, কর্তৃপক্ষের কোনো নজর নেই। এখানে সবসময় যানজট সৃষ্টি করে রাখে এইসব ধানের চাতালের মিলগুলো। অটোগুলো উল্টাই যাইতেছে, সিএনজি চলতেছে, প্রচন্ড কষ্ট হইতেছে আমাদের যাতায়াতের। যেখানে আমাদের আধা ঘন্টা পথ 1 ঘন্টা 2 ঘন্টা ওভার হয়ে যাইতেছে। ব্যবসায়ীরা জানান প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছেন খাজানগরের ব্যবসায়ীরা, কিন্তু বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। ব্যবসার তো ব্যাপক প্রভাব পড়ছে, এখানে কোনো গাড়ি আসতে চাচ্ছে না। পরিবহনের যারা ট্রাক তারা লোড দিলে এখানে গাড়ির দুর্ঘটনা ঘটতেছে এবং এই অঞ্চলের ব্যবসায়ীদের তো দুর্যোগের শেষ নাই। 10 চাকা গাড়িগুলো যাচ্ছে, মনে হচ্ছে ওখানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এতে আমাদের যারা ট্রাক শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। এখন বর্তমান যে অবস্থা হয়েছে,
খানাখন্দে ভেঙে চুরে মানে পানি জমে ক্যানালের মতো হয়ে গেছে, যার কারণে বাইরের থেকে ধানের গাড়ি এবং চাউলের গাড়ি আসতে খুবই কষ্ট হচ্ছে। রাস্তাটির দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের পরবর্তীতে পরিকল্পনা আছে এই রাস্তাটি 4 লেন সহ পরাদাহ পর্যন্ত 4 লেন সহ এটা 10.3 উন্নীত করার পরিকল্পনা আছে, ডিজাইন পাওয়া গেছে। আমরা ডিপিপি প্রণয়ন করে এটা 4 লেন বাস্তবায়ন করা হবে। চালের মোকামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুষ্টিয়ার বিশাল এই অর্থনৈতিক বলয়। সেই বলয়ের প্রাণরেখা রাস্তাটি যদি এভাবে ভেঙে পড়ে তবে ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। ইলিয়াস মাতবর, মাই টিভি। সমুদ্রে ডুবতে থাকা একটি ফিশিং বোট থেকে 6 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, এমভি আবুল হাশেম নামের বোটটি মাছ ধরে ফেরার পথে শাহপরীর গোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় তীব্র ঢেউ ও স্রোতে ডুবতে শুরু করে। সংবাদ পেয়ে কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাতের আধারে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে হঠাৎ করে একাধিক কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও ক্ষোভ। আর পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিনিধি আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর ভেঙে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনেরাও। স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লিরা কবর জিয়ারত করার জন্য এক কবরস্থানে যায়। গিয়ে দেখা যায় একসাথে 7টি কবর খোঁড়া এবং পলিথিনের বাঁশ এলোমেলো। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক আর ক্ষোভ। প্রতি শুক্রবার আজকেও কবর জিয়ারত করার জন্য গেছি, দেখি যে এই কবরগুলি খোদা রয়েছে আমার বাবার কবর সহকারে। তখনই মনে কষ্ট লাগলে যে মরেও হয়তো শান্তি নাই, এমন একটা যুগ আছে। ভিতরে গেছি, যা কবরের পাশ দিয়ে ঘুরে দিয়ে মাটি আগলা মাটি দেওয়ার পরে আমি প্রত্যেকটা কবর ঘুরে দেখছি। দেওয়ার পরে একটা দেখছি কাটা, মানে আমি গুনে দেখছি 5টা ওই সময়। দীর্ঘদিন ধরে এই কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা দেখলাম যে কবরস্থানের কাগজ বা বাঁশ উঠাইয়া কঙ্কল নিয়ে গেছে। কঙ্কল যারা চুরি করছে এখান থেকে যারা নিচ্ছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন আল্লাহ দান করেন। যারা এই কাজটা করছে আর কি, তাদের জন্য আমরা হেদায়েত কামনা করি। আর যদি কপালে ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ যেন কঠিন একটা শাস্তির দ্বারা যেন এটার জন্য অবসান করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তারা নির্দেশনা দিয়েছে এটা অনুসন্ধানপূর্বক যারাই জড়িত থাকতো তাদের অনুসন্ধান করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধর্মীয় ও সামাজিকভাবে স্পর্শকাতর এই ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়মের বিষয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শরীফুল রেজওয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্ত নৈশ প্রহরী রফিকুল ইসলামকে টিকিট কাউন্টারের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতা ছাড়াও স্থানীয় সচেতন মহল। সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় 4 লক্ষ টাকা মূল্যের 850 কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মোহসিন সকালে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত 25 আগস্ট বিকাল 3টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযানে সুন্দরবন থেকে আহরিত প্রায়
3,82,500 টাকা মূল্যের 850 কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। জয়দেবপুর থানা পুলিশের এই ওপেন হাউস ডের আয়োজন করেন। অনুষ্ঠানে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদের সভাপতিত্বে ও তদন্ত ওসি আব্দুর রব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল বারী, জামায়াতের নেতা মোফাজ্জল হক, হারুনুর রশিদ, সাংবাদিক আবু বকর সিদ্দিকী, মাহবুবুল আলম, ওবায়দুল ইসলাম, রুকনুজ্জামান খান, রাসেল শেখ সহ স্থানীয়রা। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়াই বিট পুলিশের একমাত্র লক্ষ্য। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় স্থানীয় মাতব্বর কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে কচাকাটা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য দেন নূর আলম ছকমলি। তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে তার 2 ভাইকে তার বাবা বসির উদ্দিন ব্যাপারী কিছু জমি দান করেন। দান করা এই জমিতে ধান রোপণ করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন তারা। তদন্ত সাপেক্ষে আইনি প্রতিকার চান পরিবারটি। কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্য বান্ধব কর্মসূচি ও MS এর আওতায় ডিলার নিয়োগের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা তুজ জোহরা, ভারপ্রাপ্ত LSD কর্মকর্তা SM কামরুজ্জামান, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংবাদিক AK শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রইমনের শোকসভা। গতকাল বিকেলে নগরীর চেরাগি পাড়ায় এলাকার চট্টগ্রাম একাডেমিতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন CRA সভাপতি সোহাগ আরিফিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন কাদের শওকত। বিশেষ অতিথি ছিলেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী মোহাম্মদ নুরুল কবির সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাংবাদিক, নেতা ও বিশিষ্টজনরা। বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর MM ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম। আর উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম এবং সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবু। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন তেঁতুল গাছ। কেউ বলেন 700 বছর, আবার কেউ বলেন প্রায় 800 বছর বয়স এই তেঁতুল গাছটির। তবে কৃষি বিভাগ বলছে 500 বছর বয়স তেঁতুল গাছটির। আর তেঁতুল জাতের বিবেচনায় দাবি করা যেতে পারে এটি দেশের প্রাচীনতম তেঁতুল গাছ। প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের পাঠানো তথ্য ও চিত্রে শিমুল খানের রিপোর্টে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার দূরে নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের বরন্দভূমির মাঝে এক সময়ের জমিদার এলাকা সুরলা গ্রামের মাথা সোজা করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। প্রায় 30 বছর আগে ঝড়ে বড় ডালটি ভেঙে পড়লেও মাথা নোয়ায়নি গাছটি। আগের জমিদার এলাকা সুরলার আদিবাসীদের নির্যাতন, অত্যাচার আর দরিদ্রতার আঘাতে মাথা নুয়ে গেলেও আজও তারা তেঁতুল গাছটি নিয়ে গর্ব করে। শত শত মানুষের গর্ব এই তেঁতুল গাছটি এলাকায় দেবস্থান হিসেবেও পরিচিত। প্রাচীন তো, এবং এর ডালগালা ছিল, সে ডালগালা অনেক কিছু নাই, মানে অর্ধেক এখন আছে, অর্ধেক তুমি কাল কোনো ঝড়ে ভেঙে পড়ে গেছে। বন বিভাগের জন্য লোকজন এসছেন এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলেছেন যে এটা 500-র উপর, 500 বছর
করে কিন্তু এই গাছের বয়স। আর রক্ষণাবেক্ষণের জন্য সরকারের ভূমিকা নিলে আমরা উপকৃত হবো, আমার এলাকার লোকজন বা আমার প্রজন্মরা এটা ধরে রাখতে পারবো স্মৃতিটা। এলাকার প্রবীণ আদিবাসীরা জানান, জমিদার কুঞ্জু মোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এখানে, আর তেঁতুল গাছের নিচে ছিল বিরাট কালী মন্দির। আদিবাসীরা আসতেন পূজা অর্চনা করতে। এখন গাছের পাশেই একটি ছোট মন্দির করে সেখানেই কালী পূজা করেন স্থানীয় আদিবাসীরা। এত মোটা তেঁতুল গাছ বোধহয় বাংলাদেশের এটাই বোধহয় প্রথম। ডাল আনতে পারত না, একটা পাতা এনে পড়াতে পারত না। এইটা হচ্ছে দেবস্থানের মাটি এবং এই তেঁতুল গাছটি কালী মন্দিরেই অবস্থিত। বহুদিন থেকে গাছটা দেখছি, আমরা ছোট থেকে দেখছি এরকমই আছে গাছ। গাছের বয়স তো আমরা বলতে পারি না, আমার বাবারাও বলতে পারে না, এই অবস্থায় দেখেছি। তেঁতুল গাছটির রক্ষণাবেক্ষণের পূর্বে জেলা প্রশাসক কর্তৃক উদ্যোগ গ্রহণ করেও তা রক্ষা করতে পারেননি। তবে আবারও নতুন করে উদ্যোগ গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে ইতোপূর্বে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সেইভাবে তার ধারাবাহিকতা রক্ষা হয় নাই। আমরা এই তেঁতুল গাছটির যেন তা পরিচর্যা করতে পারি, দর্শনার্থীদের জন্য যেন আরও সুন্দরভাবে আমরা এটা উন্মুক্ত রাখতে পারি, সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।